হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য জিকে প্র্যাকটিসের। তবে এগুলো শুধু গ্রুপ ডি বা গ্রুপ সি নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন ডাব্লিউবিপি, পিএসসি, রেলওয়ে, ব্যাংকিং, প্রাইমারি, টেট সব জায়গাতেই খুব কাজে লাগবে। চলো আজকের ভিডিওতে 40টা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নগুলো আলোচনা করব, সাথে উত্তরগুলো নিয়েও ডিসকাস করব। একের দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে, এখানে উত্তর ভুল আছে, উত্তর হবে লর্ড উইলিয়াম বেন্টিং। লর্ড উইলিয়াম বেন্টিং। আর যদি প্রশ্ন আসে পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন, তখন উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 2 নম্বর প্রশ্ন দেখো, বন্দে মাতরম গানটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর কি হবে? আনন্দমঠ। আনন্দমঠ গ্রন্থ থেকে বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? পলাশির যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? 1757 সালে 23শে জুন। 23শে জুন, 1757 সালে 23শে জুন। এই যুদ্ধে বাংলার শেষ নবাব সিরাজ উদ্দৌলা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে পরাজিত হয়ে যায়। 4 নম্বর প্রশ্ন, ডু অ্যান্ড ডাই স্লোগান কে দিয়েছিলেন? এটা ডু হবে। ডু অ্যান্ড ডাই স্লোগান কে দিয়েছিলেন? উত্তর কি হবে? মহাত্মা গান্ধী। 5 নম্বর প্রশ্ন দেখো, বঙ্গভঙ্গ কবে হয়েছিল? বঙ্গভঙ্গ কবে হয়েছিল? 1905 সালে। বাংলার তখন ভাইসরয় কে ছিল? লর্ড কার্জন। লর্ড কার্জন এই বঙ্গকে ভঙ্গ করতে চেয়েছিল, মানে পশ্চিমবঙ্গকে ভঙ্গ করতে চেয়েছিল, দুভাগ করতে চেয়েছিল হিন্দু মুসলিম করে। কিন্তু তখন বাঙালিরা অনেক শিক্ষিত ছিল, তারা অনেক বুঝতো, তারা এইসব মানতো না হিন্দু মুসলিম। তাই তারা আন্দোলন করে এই বঙ্গভঙ্গকে রদ করে দেয়, মানে এটি বন্ধ করে দেয় 1911 সালে। 1911 সালে এটি বন্ধ করে দেয়। 7 নম্বর প্রশ্ন দেখো, আলিগড় আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? আলিগড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ খান এই আলিগড়ের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। এই আন্দোলনের কি উদ্দেশ্য ছিল, কি উদ্দেশ্য বা কারণ ছিল? এক কথায় ভারতীয় মুসলিমদের শিক্ষার জন্য এই আন্দোলন হয়েছিল। কি আন্দোলন? আলিগড় আন্দোলন। কে করেছিল আলিগড় আন্দোলন? স্যার সৈয়দ আহমেদ খান। এই আলিগড় আন্দোলনের ফলে আলিগড়ে একটি কলেজ বা বর্তমানে আলিগড়ে একটি মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এই আন্দোলনের কারণে। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? ভারতের প্রথম মহিলা গভর্নর ছিলেন সরোজিনী নাইডু। 9 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন কত সালে হয়েছিল? 1942 সালে। 1942 সালে 8ই আগস্ট। 8ই আগস্ট ভারত ছাড়ো আন্দোলন কোন সালে হয়েছিল? 1942 সালে। সালগুলোই ইম্পর্টেন্ট, এটা এতটা গুরুত্ব নয়। দেখো, এই ভারত ছাড়ো আন্দোলন কার নেতৃত্বে হয়েছিল? মহাত্মা গান্ধীর নেতৃত্বে হয়েছিল। আগের যে প্রশ্ন ছিল ওটাতে কি ছিল? ডু অর ডাই স্লোগানটি কার? মহাত্মা গান্ধীর। কিন্তু এই ডু অর ডাই স্লোগানটি কবে দিয়েছিল? ভারত ছাড়ো আন্দোলনের সময়ই এই স্লোগানটা দিয়েছিল মহাত্মা গান্ধী। 10 নম্বর প্রশ্ন, অখিল ভারতীয় ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? অখিল ভারতীয় ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন? সুভাষচন্দ্র বসু। উত্তর হবে সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নিযুক্ত হলেও পরে ওই সভাপতি পদ ত্যাগ করে দেয়। ত্যাগ করার পর 1939 সালে একটি দল গঠন করে। কি দল গঠন করে? অখিল ভারতীয় ফরওয়ার্ড ব্লক। অখিল ভারতীয় ফরওয়ার্ড ব্লক এই দল গঠন করে। কবে? 1939 সালে। এই দল গঠনের কারণ কি ছিল? কারণ ছিল ভারতের স্বাধীনতার জন্য এই দল গঠন করে, ওটাও আবার গান্ধীজির বিরুদ্ধে গিয়ে। কত সালে? 1939। 11 দাগের প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। 12 দাগের প্রশ্ন, ভারতের সবচেয়ে বড় রাজ্য
ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি? রাজস্থান। আয়তনের দিক দিয়ে ভারতের সবচেয়ে বড় রাজ্য হচ্ছে রাজস্থান। 13 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে ছোট রাজ্য কোনটি আয়তনের দিক দিয়ে? গোয়া। 14 নম্বর প্রশ্ন, এভারেস্ট শৃঙ্গ কোন দেশে অবস্থিত? এভারেস্ট মানে মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত? নেপালে অবস্থিত। 15 দাগের প্রশ্ন, হাওড়া ব্রিজ কোন নদীর উপর অবস্থিত? উত্তর কি হবে? হুগলি হবে। এখানে হুগলি নেই, গঙ্গা আছে, তাই গঙ্গা অ্যান্সার হবে, কিন্তু হুগলি যদি থাকে হুগলি নদীই হবে। একটু শর্টকাটে বলছি উদাহরণ হিসেবে, গঙ্গা নদী। এবার এটা হচ্ছে ফারাক্কা বাঁধ, মুর্শিদাবাদে ফারাক্কা বাঁধ আছে। এখান থেকে যে গঙ্গা নদীর দুই ভাগ হয়ে গেছে, এদিকে গেছে হুগলি, এদিকে গেছে পদ্মা। পদ্মা গেছে বাংলাদেশ। এবার এই যে হুগলি এসেছে, এই হুগলি নদীর তীরেই কলকাতা। কলকাতা আছে হুগলি নদীর তীরে, আর এই হুগলি নদীর উপরে হাওড়া ব্রিজ আছে। এবার দেখো, এই যে হুগলি নদী আছে, এখান থেকে আবার একটা ভাগ হয়ে গেছে দামোদর। দামোদর, এই দামোদরকে বাংলার দুঃখ বলা হয়। ফারাক্কা বাঁধ থেকে যদি দুই ভাগ হয়ে গেছে, হুগলি এসেছে আর এটা পদ্মা গেছে, তাহলে এটা তো গঙ্গা নদীই এসছে। গঙ্গা, হুগলি হচ্ছে গঙ্গা নদীর শাখা নদী। জলটা তো সেম, শুধু নাম চেঞ্জ হয়ে গেছে। তাই যদি গঙ্গা থাকে গঙ্গা, যদি গঙ্গা আর হুগলি থাকে তাহলে হুগলিই হবে, হুগলিই হবে। এই ভিডিওতে আর ডিটেলস আলোচনা করছি না নদ নদী নিয়ে, পরে অন্য কোনো একটি ভিডিওতে খুব ডিটেলসে ম্যাপ পয়েন্টিং করে আলোচনা করব, খুব সহজে বুঝতে পারবে ম্যাপ পয়েন্টিং করে হলে। 16 নম্বর, ভারতের পূর্ব উপকূলকে কি বলা হয়? ভারতের পূর্ব উপকূলকে করণমণ্ডল বলা হয়। করণমণ্ডল বলা হয়। ভারতের পূর্ব উপকূল কিছু অংশকে করণমণ্ডল বলা হয়। দেখো, এটা হচ্ছে ভারতের ম্যাপ, ধরে নাও এখানে আছে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর, তারপরে এই যে কিছু জায়গা, কিছু অঞ্চল, এই কিছু উপকূলকে করণমণ্ডল বলা হয়। 17 দাগের প্রশ্ন, চিল্কা লেক কোথায় অবস্থিত? চিল্কা লেক কোন রাজ্যে অবস্থিত? ওটা হতো প্রশ্ন। উত্তর কি হবে? উড়িষ্যা। চিল্কা লেক কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। চিল্কা লেক হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ। লবণাক্ত হ্রদ, ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ হচ্ছে চিল্কা, এটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। 18 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত, এই প্রশ্নটা একটু গন্ডগোল হয়ে গেছে। ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোন রাজ্যে? এটা ঠিক আছে, উত্তর কি হবে? কর্ণাটক। ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে। কোন জলপ্রপাতের কথা বলা হয়েছে? কঞ্জিকাল জলপ্রপাত। কঞ্জিকাল, কঞ্জিকাল জলপ্রপাত, এটি হচ্ছে ভারতের সবচেয়ে উঁচু জলপ্রপাত। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক রাজ্যে। 19 দাগের প্রশ্ন, তিস্তা নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রবেশ করেছে? তিস্তা নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় প্রবেশ করেছে? দার্জিলিং জেলায় প্রবেশ করেছে। তিস্তা নদী পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় প্রবেশ করেছে। 20 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? ভারতের বৃহত্তম মরুভূমি হচ্ছে থর মরুভূমি। এটির বেশিরভাগ অংশ রাজস্থানে, আর কিছু অংশ গুজরাটে, আর কিছু অংশ পাঞ্জাব, হরিয়ানা, বেশিরভাগ অংশ কিন্তু রাজস্থানে। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি তাহলে? থর মরুভূমি। 21 দাগের প্রশ্ন, ভারতের সংবিধান কবে কার্যকর হয়? ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 26 জানুয়ারি 1950 সালে। 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 23 নম্বর প্রশ্ন, ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত? ভোট দেওয়ার ন্যূনতম বয়স হচ্ছে 18 বছর। 24 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? ভারতের সর্বোচ্চ আদালত হচ্ছে সুপ্রিম কোর্ট। 25 দাগের প্রশ্ন, সাংসদের দুই কক্ষ কোনগুলো? সাংসদের দুই কক্ষ হচ্ছে লোকসভা আর রাজ্যসভা। দেখো, এটা হচ্ছে সাংসদ ভবন। এবার এক পাশে হচ্ছে লোকসভা, এক পাশে হচ্ছে রাজ্যসভা। 26 নম্বর প্রশ্ন দেখো, ভারতের জাতীয় স্লোগান সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে?
উত্তর হবে মুন্ডক উপনিষদ থেকে। মুন্ডক উপনিষদ থেকে সত্যমেব জয়তে নেওয়া হয়েছে। 27 নম্বর প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রী কে নিযুক্ত করেন? ভারতের প্রধানমন্ত্রীকে কে নিযুক্ত করেন? রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন। 28 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের পিতা বলে কাকে ডাকা হয়? ভারতীয় সংবিধানের পিতা হলো ডক্টর বি.আর. আম্বেদকর, বা ডক্টর বি.আর. আম্বেদকরকে সংবিধানের জনকও বলা হয়। 29 দাগের প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে ইন্দিরা গান্ধী। 30 নম্বর প্রশ্ন, রাজ্যপালকে কে নিয়োগ করেন? রাজ্যপালকে কে নিয়োগ করেন? ভারতের রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতি হচ্ছে রাজ্যপালকে নিয়োগ করেন। 31 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস কোনটি? পৃথিবীর সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন। 32 নম্বর দেখো, মানুষের শরীরে রক্ত শোধন করে কোন অঙ্গ? বৃক্ক। মানুষের শরীরে রক্ত শোধন করে বৃক্ক বা কিডনি। 33 নম্বর প্রশ্ন, বিদ্যুতের একক কি? বিদ্যুতের একক হলো ওয়াট। বিদ্যুতের একক কি? উত্তর হবে ওয়াট। 34 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। কত সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। 35 দাগের প্রশ্ন, মানুষের দাঁতের প্রধান উপাদান কি? মানুষের দাঁতের প্রধান উপাদান কি? উত্তর হবে ডেন্টিন। 36 দাগের প্রশ্ন, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর সদর দপ্তর কোথায়? ইসরো এর সদর দপ্তর হচ্ছে বেঙ্গালুরু। 37 দাগের প্রশ্ন, ভারতের মুদ্রার নাম কি? ভারতের মুদ্রার নাম হচ্ছে রুপি। 38 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায়? WHO এর সদর দপ্তর কোথায়? উত্তর হবে জেনেভাতে। 39 নম্বর প্রশ্ন, ভারতের জাতীয় পশু কোনটি? ভারতের জাতীয় পশু হচ্ছে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। 40 নম্বর প্রশ্ন দেখো, এটাই লাস্ট প্রশ্ন, ভারতের জাতীয় খেলা হিসেবে সরকারি স্বীকৃত খেলা কোনটি? এক কথায় হচ্ছে ভারতের জাতীয় খেলা কোনটি? উত্তর হবে হকি। এটা একটু ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে দিয়েছে। ভারতের জাতীয় খেলা কোনটি তাহলে? উত্তর হবে হকি। আজকের এই ভিডিওতে 40টা জিকে নিয়ে আলোচনা করলাম। পরের ভিডিওতে আর কিছু গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করব। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করবে, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাও।